বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসে নিজের স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে চমকে গেল প্রেরণা। তার পায়ের তলার মাটি যেন সরে গেল। প্রেরণার বিশ্বাসই হচ্ছিল না তার যে স্বামী তাকে এত ভালোবাসতো সে কিনা তাকে ছেড়ে আর একটা বিয়ে করে নিল। নিজের পেটে হাত বোলাতে লাগলো প্রেরণা। তার গর্ভে যে এখন বেড়ে উঠছে নতুন একটি প্রাণ। এমন সময় যে এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে সেটা সে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি প্রেরণা। প্রেরণার স্বামী সাদিক অপরাধী মুখ করে তার সম্মুখ পানে এসে দাঁড়ালো। মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও প্রেরণা। আমি নিজের ইচ্ছায় এই বিয়েটা করিনি। আম্মা বলেছিল এই বিয়েটা না করলে তিনি বিষ খাবেন, তাই আমি বাধ্য হয়ে। আর কিছু বলতে পারল না সাদিক। তার পূর্বেই প্রেরণা ঠাস করে তার গালে চর বসিয়ে দিল। বাঘিনীর মতো গর্জন দিয়ে বলল, তোমার থেকে আমি কোনো অজুহাত শুনতে চাই না, ঠক বা ছেলে একটা। প্রেরণার শাশুড়ি আমেনা বেগম দৌড়ে এসে আহাজারি করে বলা শুরু করলেন, কে কোথায় আছো রে, একটু দেখে যাও রে, এই মেয়েটা আমার ছেলেকে মারলো, নিজের স্বামীর গায়ে হাত তুললো, ছি 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 ছি। প্রেরণা আমেনা বেগমের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল, আপনি চুপ করুন, আমি জানি আপনিই সব নষ্টের গোড়া। আপনি তো শুরু থেকে আমাকে পছন্দ করে না। নিশ্চয়ই আপনি আপনার বোনের মেয়ে ময়নাকেই সাদিকের দ্বিতীয় বউ করে এনেছেন, তাই না? প্রেরণার ভাবনাকে ঠিক প্রমাণ করে কিছুক্ষণের মধ্যেই রুম থেকে বেরিয়ে এলো ময়না। প্রেরণাকে দেখে তার চোখে মুখে আধার নেমে এলো। প্রেরণাও ময়নাকে দেখে ভীষণ রেগে গেল। তবে মোটেই ভেঙে পড়ার মতো মেয়ে নয় সে। প্রেরণা নিজের পেটে হাত রেখে মনে মনে বলল, তুই একদম চিন্তা করিস না সোনা, আমি তোর মাকে কথা দিচ্ছি, তুই একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠবি। আমার যদি ক্ষমতা থাকতো তো আমি এই বাড়ি ছেড়ে চলে যেতাম, ওই সাদিক নামের কাপুরুষটাকেও তালাক দিতাম, কিন্তু সেটা আর সম্ভব নয়। কারণ এখন যে তুই আমার মধ্যে বেড়ে উঠছিস। তবে তুই ভাবিস না আমি এদের ছেড়ে দেব। এখন আমি এই বাড়িতে থেকে এদের সবাইকে এদের সবার উপযুক্ত শাস্তি দেব। তুই শুধু দেখে যা, তোকেও কিন্তু আমার মতো হতে হবে। মনে মনে এসব কথা বলার পর প্রেরণা সাদিকের দিকে তাকালো। মনে ভীষণ রাগ থাকলেও দৃষ্টিতে নমনীয়তা আনলো। এখন এদের জবাব দিতে চাইলে যে নমনীয়তা দেখাতেই হবে। প্রেরণা শান্তভাবেই বলল, আমি তোমার সন্তানের মা হতে চলেছি সাদিক। কথাটা শোনা মাত্রই সাদিক চমকে উঠল। ময়না আমেনা বেগম একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলেন। সাদিক উৎফুল্ল হয়ে বলল, তুমি সত্যি বলছো প্রেরণা? তুমি আমার সন্তানের মা হতে চলেছ? হ্যাঁ সত্যি। ময়না কিছু একটা ইশারা করতেই আমেনা বেগম তাদের মাঝে ঢুকে বলে ওঠেন, বললেই হলো নাকি? তুমি নিশ্চয় নিজের সংসার বাঁচানোর জন্য মিথ্যে বলছো, তাই না? মিথ্যে বলা, ছলনা করা এসব আপনার কাজ, আমার না। আমি যা বলেছি তা একদম সত্যি। কথাটুকু বলে নিজের ব্যাগ হাসতে থাকে প্রেরণা। কাঙ্ক্ষিত রিপোর্টটি পেতেই সেটি সবাইকে দেখিয়ে বলে, বিশ্বাস না হলে এই রিপোর্টটাই দেখে নিন। আমেনা বেগম আর কিছু বলবেন কি তখনই সাদিক বলে ওঠে, আমি ভীষণ খুশি প্রেরণা, আমি বাবা হব, ভাবতেও আনন্দ লাগছে। প্রেরণা দুর্বাদ্য হাসল। এটাই চেয়েছিল সে। এখন নিজের পরিকল্পনা মোতাবেক এগোবে সে। প্রেরণা বলল, তোমার এত খুশি হওয়ার কারণ নেই সাদিক। আমি সতীনের ঘর করতে পারবো না, তাই তোমার সাথে সংসারও হবে না, তাই আমার বাচ্চার অধিকারও তুমি পাবে না। না, এমনটা হতে পারে না, তুমি প্লিজ এমনটা করো না। প্রেরণা ভীষণই খুশি হয়, এমনটাই তো চেয়েছিল সে। তার পরিকল্পনা একদম সঠিক দিকে যাচ্ছে। মনের খুশিকে মনে রেখে প্রেরণা বলল, আমি তোমাকে বাবা হওয়ার সুখ থেকে বঞ্চিত করতে চাই না, তবে আমার কিছু শর্ত আছে। তুমি যা বলার বলো, আমি তোমার সব কথা শুনবো। এই ময়নাকে আমার খেদমত খাটতে হবে, আর তোমার মাকে বাড়ির সব কাজ করতে হবে, তবেই আমি এখানে থাকবো। আমেনা বেগম তেড়ে এসে বলেন, বললেই হলো? ময়নাকে কি তুমি দাসীবাদী পেয়েছো নাকি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি আজ এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ত্যাগ করছি, আর জীবনে এই মুখো হব না। প্রেরণা বেরিয়ে যাবে এমন সময় সাদিক তার পথ আটকে ধরল। বলল, তুমি যেও না প্রেরণা, তুমি যা চাও তাই হবে। আজ থেকে ময়না তোমার সব কাজ করে দেবে। ময়না বলে ওঠে, আমি পারবো না। সাদিক ময়নাকে ধমকে বলে, প্রেরণা যা বলছে তাই হবে, তোমাকে এখানে থাকতে হলে ওর খেদমত খাটতে হবে, আর না হলে বেরিয়ে যাবে এখান থেকে। ময়না আমেনা বেগমের সামনে গিয়ে ন্যাকা কান্না করতে লাগলো। বলল, দেখো তো, এই প্রেরণা আমাকে চাকরানি বানাতে চায়। আমেনা বেগম ময়নার হয়ে কিছু বলবে তো তার আগেই সাদিক স্পষ্ট করে বলে দিল, ব্যাস অনেক হয়েছে, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আম্মা, ময়না, তোমরা আমার কথা শুনে চলবে তো ভালো থাকবে, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমেনা বেগম কাচু মাচু মুখ করে দাঁড়িয়ে থাকেন। প্রেরণা বিজয়ী সূচক হাসে। নিজেকে নিয়ে আজ ভীষণ গর্ব অনুভব হচ্ছে।
এতদিনে একটা কাজের মতো কাজ করতে পেরেছে সে। প্রেরণা মনে করতে থাকে এই আমেনা বেগম বিয়ের পর থেকে কিভাবে তার উপরে জুলুম করত। সাদিকের বাবা সাদ্দাম হোসেন পছন্দ করে প্রেরণাকে বাড়ির বউ করে এনেছিলেন, কিন্তু আমেনা এই বিয়ে মানেনি, কারণ সে ময়নাকেই পুত্রবধূ করতে চাইতো। তবু নিজের স্বামীর বিরুদ্ধে বেশি কিছু করতে পারেনি। সাদ্দাম হোসেন যতদিন জীবিত ছিলেন সব ঠিকই ছিল, কিন্তু 1 মাস আগে হঠাৎ করে তিনি স্ট্রোক করে মারা যান। এরপর থেকে আমেনা বেগম আসল রূপ দেখাতে শুরু করেন। শাশুড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রেরণা বাপের বাড়িতে চলে যায়। আর ফিরে আসতেই এত সব কাণ্ড ঘটতে দেখে প্রেরণা হালকা একটা নিঃশ্বাস নেয়। ঘরে তার বিধবা মা, ভাইদের ঘাড়ে আর কতদিন বোঝা হয়ে থাকতো। তাই তো বাস্তবতার সাথে মানিয়ে নিতে হলো। তবে প্রেরণা মোটে হার মানার পাত্রী নয়। নিজের শাশুড়ি, ওই ময়না, সাদিক সবাইকে সে উপযুক্ত শাস্তি দেবেই, আর সেটা এই বাড়িতে থেকেই। এমনটাই পণ করলো সে। অতঃপর জোরে একটা শ্বাস টেনে ময়নার উদ্দেশ্য বলল, এই ময়না, আমার জন্য একটা চেয়ার নিয়ে আসো, আর সাথে একটা হাত পাখাও নিয়ে আসো। ভীষণ গরম লাগছে, একটু বাতাসের প্রয়োজন। পারবো না, ময়নার সাফ জবাব। সাদিক হুঙ্কার দিয়ে উঠল। ময়না ন্যাকা কান্না করতে করতে চেয়ার আনতে গেল। এসব বিষয় গভীরভাবে পর্যালোচনা করলেন আমেনা বেগম। তিনিও খেলোয়াড় হিসেবে আনারই নন, প্রেরণার মূল উদ্দেশ্যও তিনি ঠাহর করলেন। তাই তো তিনিও মনে মনে ছক কষতে লাগলেন। তিনিও ভেবে নিলেন কিভাবে প্রেরণাকে প্রতি পদে হারিয়ে দেবেন। এখন দেখার পালা কে কাকে বাজিমাত করতে পারে, প্রেরণার উপস্থিত বুদ্ধি নাকি আমেনা বেগমের অভিজ্ঞতা সম্পন্ন কুচুটে বুদ্ধি। প্রেরণার বিরুদ্ধে ময়না ও আমেনা বেগমের চক্রান্ত জোরালো হতে থাকে। তারা দুজনেই বেশ কূটবুদ্ধি সম্পন্ন মহিলা ছিল এবং দুজন মিলে ছলনার পথ বেছে নেয়। আমেনা বেগম ময়নার সাথে মিলে পরিকল্পনা করেন। পরিকল্পনা মতে তার সিদ্ধান্ত হলো, সাদিক শুধু আর শুধু বাচ্চার জন্য ওর প্রতি মায়া দেখাচ্ছে। এক কাজ কর, তুইও সাদিকের সাথে ঘনিষ্ঠ হ, মানে গর্ভবতী হওয়ার চেষ্টা কর। তাহলে দেখবি ওই প্রেরণার সমান গুরুত্ব তুইও পাবি। ময়না আমেনা বেগমের পরিকল্পনা মোতাবেক কাজ করতে শুরু করে, কিন্তু তাতে কোনো লাভই হয় না, কারণ ময়না কিছুতেই গর্ভবতী হয় না। এদেশে বেশ রেগে যায়। প্রেরণার মাতৃত্বকালীন সময় বাড়তে থাকে। ধীরে ধীরে তার 7 মাসের গর্ভাবস্থাকালীন সময় চলে আসে। এটা যেন আমেনা বেগম ও ময়নাকে আরও বেশি রাগিয়ে দেয়, কারণ সব কিছু তাদের পরিকল্পনার বাইরে ঘটছিল, যা তাদের স্বার্থের পরিপন্থী বলে বিবেচিত হয়। সাদিক সন্তানের মায়ায় প্রেরণার সব কথা মেনে নেয়। ময়নাকে প্রেরণার হয়ে সব ধরনের কাজই করতে হচ্ছিল। আমেনা বেগমও এসব সহ্য করতে পারছিলেন না। এই জন্য তারা দুজন মিলে খুবই নিষ্ঠুরতম একটা পরিকল্পনা করে, আর সেই পরিকল্পনা ছিল প্রেরণাকে মেরে ফেলা। এই পরিকল্পনা হাতে নিয়ে দুজন কাজ করতে থাকে। আমেনা বেগম একদিন চুপি চুপি বাজারে গেলেন। বাজারে গিয়ে বিষ কিনে আনলেন। সেই বিষ এনে তুলে দিলেন ময়নার হাতে। ময়নাকে পরামর্শ দিলেন, শোন, এই বিষটা তুই প্রেরণার যে রাতের খাবার দিবি সেখানে মিশিয়ে দিবি, তাহলে কাম খতম। তুমি এসব কি বলছো ফুপু? আমারে কি জেলের ভাত খাওয়াতে চাও নাকি? যাহ বাবা, তুই জেলের ভাত খাবি কেন? ওই প্রেরণা বিষ খাইয়া মইরা গেলে তোমার ছেলেকে চুপ কইরা বইসা থাকবো ভাবছো? সেও নিশ্চয়ই পুলিশ ডাকবো। আর যদি পুলিশ তদন্ত করে দেখে বিষ খাইয়া মইরা গেছে, তখন তো দোষটা আমার উপরে আইবো। তুই তো ঠিকই বলেছিস ময়না, আমি তো এইভাবে ভাবিইনি। এই জন্য তো তোমার বুড়ি মাথার বুদ্ধির উপরে আমার ভরসা নাই। আমাদের তাহলে কি করা উচিত ময়না? আমাকেও এমন কাম করতে হইব যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। আর সেই জন্যই প্রেরণার বাচ্চা হওয়ান পর্যন্ত আমাকেও অপেক্ষা করণ লাগবই। শুধু একটু ধৈর্য রাখো, ধৈর্য ধরলেই ফল পাওন যাইব। তুমি দেখা লাও। আচ্ছা। প্রেরণার সন্তান জন্মদানের সময় ঘনিয়ে আসতে লাগলো। আমেনা বেগম ও ময়নাও তাদের দুষ্টু পরিকল্পনা রেডি করে রেখেছে। একদিন হঠাৎ করে প্রেরণার লেবার পেন ওঠে। ময়না সেটা দেখতে পেয়ে আমেনা বেগমকে খবর দেয়। আমেনা বেগম খুশিতে লাফিয়ে উঠে বলেন, এই সুযোগের অপেক্ষাতেই তো ছিলাম, চল চল এখন কাজে লেগে পড়ি। দুজন মিলে আসে প্রেরণার বড় কোনো ক্ষতি করতে। কিন্তু প্রেরণার ভাগ্য ভালো ছিল, তাই সাদিক সঠিক সময়ে চলে আসে। সাদিক প্রেরণাকে এই অবস্থায় দেখে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, যা দেখে ময়না ও আমেনা বেগম একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। দুজনেই ভীষণ ক্ষুব্ধ হয়ে যায়। প্রেরণাকে হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা শুরু হয়। এদিকে আমেনা বেগম ও ময়না দুজনে একে অপরের সাথে মিলে পরিকল্পনা করতে থাকে কিভাবে প্রেরণাকে শায়েস্তা করা যাবে। অনেক ভেবে প্রেরণার জন্য চরম জঘন্য পরিকল্পনা করে আমেনা বেগম বললেন, অনেক সহ্য করেছি, আর না, এবার আমি ওই প্রেরণাকে জব্দ করার উপায় পেয়ে গেছি। খুব জ্বালিয়েছে আমায়, এবার আমি ওর এই পৃথিবী থেকে চিরকালের মতো তাড়িয়ে দেব। ময়না উৎফুল্ল হয়ে বলে, তুমি সত্য বলছো ফুপু?
কিন্তু এটা কেমনে সম্ভব? তুই শুধু দেখে যা আমি কি কি করি। প্রেরণার সিজার চলতে থাকে। সাদিক বাইরে দাঁড়িয়ে হেঁটে পায়াচারি করতে থাকে উত্তেজিত হয়ে। এরই মধ্যে একজন নার্স একটি বাচ্চা কোলে নিয়ে বেরিয়ে আসে। নার্সটি বাচ্চাটিকে সাদিকের কোলে তুলে দিয়ে বলে, এই নিন আপনার মেয়ে হয়েছে। সাদিক খুশিতে নিজের মেয়েকে কোলে তুলে নেয়। তারপর ডাক্তারকে প্রশ্ন করে, আমার স্ত্রী কেমন আছে? ওনার অবস্থা খুব একটা ভালো না, অনেক রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার ওনাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছেন। এখন সবটাই সৃষ্টিকর্তার হাতে। প্রেরণার এমন অবস্থায় সাদিককে ভীষণ পীড়া দেয়। 2 দিন পর সাদিকের জীবনে অনেকটাই পরিবর্তন হয়। সে নিজের ছোট মেয়েকে নিয়ে ব্যস্ত। প্রেরণা এখনও চিকিৎসাধীন থাকায় নিজের মেয়ের দায়িত্ব তাকে একাই পালন করতে হচ্ছে। আমেনা বেগম ময়না মাঝে মাঝে আলগা পিরিত দেখাতে আসলেও তাদের উপর সাদিক ভরসা পায় না। আমেনা বেগম একদিন কিছু টাকা নিয়ে হাসপাতালে চলে আসেন। প্রেরণার কেবিনে দায়িত্বে থাকা নার্সকে তিনি বলেন, এই যে শোনো, তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলুন। ওই প্রেরণার মানে আমার বৌমার অবস্থা এখন কেমন? আগের থেকে ভালো। তুমি একটা কাজ করতে পারবা? কি কাজ? যখন ওই কেবিন ফাঁকা হবে তখন আমাকে খবর দিতে হবে। তোমাকে এই দিকটা খেয়াল রাখতে হবে আর আমাকে জানাতে হবে। কিন্তু এসব কেন বলুন তো? আমেনা বেগম ওই নার্সের সামনে এক ব্যাগ টাকা ধরে বলেন, ফল খেতে দিচ্ছি, খাও। কোন গাছের ফল সেটা জানার চেষ্টা করো না। নার্স লোভী হয়ে যায়, তার চোখে টাকার লোভ ভেসে ওঠে। এরপর যখন কেবিন ফাঁকা হয় তখন সে আমেনা বেগমকে খবর দেয়। আমেনা বেগম সেই সময় ঢুকে পড়ে প্রেরণার কেবিনে। প্রেরণা তখন ঘুমোচ্ছিল। আমেনা বেগম দ্রুত একটা বালিশ নিয়ে চেপে ধরে প্রেরণার মুখে। ময়নাও এসেছিল তার সাথে। প্রেরণা ছটফট করা শুরু করতেই তিনি ময়নাকে ইশারা দেন। ময়না প্রেরণার হাতগুলো চাপড়ে ধরে যাতে সে কিছু করতে না পারে। প্রেরণা বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। আমেনা বেগম আরও বেশি শক্তভাবে চেপে ধরে বালিশ আর বলতে থাকেন, মর না মর, তোর মৃত্যুই আমাদের শান্তি দেবে। অনেক জ্বালিয়েছিস, এবার মর তুই। একসময় প্রেরণা নিস্তেজ হয়ে পড়ে। ময়না আমেনা বেগমকে বলে, ফুপু কাম খতম। অবশেষে এই কাটা আমাদের জীবন থেকে বিদায় নিল। আমেনা বেগম বালিশটা সরিয়ে নিয়ে প্রেরণা নিঃশ্বাস নিচ্ছে কিনা পরখ করে নেন। শ্বাসক্রিয়া চলছে না দেখে তিনি প্রেরণার মৃত্যু নিশ্চিত করেন। আনন্দ প্রকাশ করে বলেন, আমাদের উদ্দেশ্য তাহলে সফল হলো। এখন তাড়াতাড়ি এখান থেকে চল, কেউ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। হ্যাঁ চলো চলো, দুজনে বেরিয়ে আসে। অতঃপর আমেনা বেগম নার্সকে বলেন, এদিকে কেউ আসেনি তো? না। ভালো, তুই বেশ ভালো কাজ করেছিস। তোর কাজে আমি খুব খুশি। এই নে ধর তোর টাকা। ধন্যবাদ। আমেনা বেগম ও ময়না আনন্দ করতে করতে বের হয়। সময় গড়িয়ে চলে নিজের মতো, কখনো কারোর জন্য অপেক্ষা করে না। সেই দিন প্রেরণার মৃত্যুর পর কেটে গেছে অনেকগুলো দিন। বলতে গেলে বছর, চলে গেছে 20টি বছর। এই 20টি বছরের মধ্যে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। সাদিক ও ময়নার ঘরে মিলি নামের একটি মেয়ে এসেছে। তবে সাদিক প্রেরণার মেয়ে পুতুলকে বেশি গুরুত্ব দেয়, অনেক বেশি ভালোবাসে, যার জন্য মিলির হিংসা শেষ নাই। আমেনা বেগম এখনও বেঁচে আছেন এবং এই বয়সও বেশ ভালোই আছেন। সব সময় ময়না আর মিলিকে নিয়ে পুতুলের পিছে লাগার ফন্দি করেন। কিন্তু পুতুলকে জব্দ করা এত সহজ নয়, কারণ সে হয়েছে একদম তার মা প্রেরণার মতোই। সৎ মায়ের অত্যাচারিত কোনো মেয়ে সে নয়, বরং প্রতিবাদী এক মেয়ে। সে সব সময় নিজের অধিকার জাহির করে, কখনো কাউকে এক চুলো ছাড় দেয় না। তাই তো আজ সকলেই তার প্রতি বিরক্ত। মেয়েটা একাই 3 জনের মাথা ব্যথার কারণ, বিষ ফোড়ার মতো আটকে আছে সবার জীবনে। ময়না আমেনা একসাথে মিলে এই ব্যাপারটা নিয়ে আলাপ করছিল। আমেনা বেগম বলছিল, ওর মাকে যেভাবে পথ থেকে সরিয়েছিলাম, ওর বেলাতেও মনে হয় তাই করতে হবে। ময়নাও তালে তাল মিলিয়ে বলতে থাকে, তুমি তাই করো। এই মাইয়াটা আমার হাড় হাড্ডি জ্বালাইয়া রাইখা দিল, এর একটা ব্যবস্থা তো করণ লাগবই। তুই চিন্তা করিস না, আমি এবার সব ব্যবস্থা করব ওকে পথ থেকে সরিয়ে ফেলার জন্য। দরজার বাইরে দাঁড়িয়ে এই সমস্ত কথা শুনে নেয় পুতুল। রাগে তার হাত মুষ্টিবদ্ধ করে নেয়। তার মানে সৎ মা আর দাদি মিলে আমার মাকে মেরে ফেলেছিল। আমি আজ সব সত্যি জানতে পারলাম। এবার এদেরকে এদের খারাপ কাজের শাস্তি দেবার পালা। আমি আল্লাহর কসম করে বলছি, আমার মায়ের খুনিদের উপযুক্ত শাস্তি আমি দেবই। কয়েকদিন থেকেই গ্রামে শোনা যাচ্ছে ভূতের উৎপাতের কথা। সবাই নাকি রাতে একটা লাল পেরে শাড়ি পরা এলোমেলো চুলের নারী মূর্তি দেখতে পাচ্ছে। এই নিয়ে গ্রামে বেশ গুজব রটিয়েছে। অনেকে নিজের মতো গল্প বানিয়েও শুনিয়ে যাচ্ছে সকলকে। ময়না ও আমেনা ইদানিং বেশ ভীত হয়ে আছে। একদিনের কথা, ময়না রাতে টয়লেটে গেছে, সেই ছায়ামূর্তির দেখা পায়। ভয়ে শিউরে উঠে চিৎকার দিয়ে পালায়।
আবার আমেনাও একদিন নিজের ঘরের পাশে অদ্ভুত শব্দ শুনে বাইরে এসে সেই ছায়ামূর্তি দেখে। এসব নিয়ে নিজেদের মধ্যে আলোচনাও করেছিল তারা। এমনই এক রাতের কথা, সাদিক কিছু জরুরি কাজে বাইরে গেছে। তার সাথে পুতুলও, বাড়িতে মিলি, ময়না আর আমেনা একাই। রাত 12টা বাজতেই বাড়ির মধ্যে বিভিন্ন অদ্ভুতের কাণ্ডকীর্তি ঘটতে থাকে। সবাই ভয়ে শিউরে ওঠে। দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে এক ছায়ামূর্তি, এগিয়ে যায় আমেনার দিকে। আমেনা ভয়ে মা গো বাবা গো করে চিৎকার করতে থাকে, কিন্তু তার এই চিৎকার কারো কানে পৌঁছাতে পারে না। ছায়ামূর্তি একদম কাছে এসে বলে, আপনি আমায় মেরে ফেলেছিলেন তাই না মা? আমি আজ প্রতিশোধ নিতে এসেছি। কে তুমি? আমাকে চিনতে পারছেন না? আমি প্রেরণা। ময়না বলে, তুমি কিভাবে প্রেরণা হতে পারো? তোমাকে তো আমরা দুজন মিলে মেরে ফেলে দিয়েছিলাম। মিলি চমকে যায়, বলে, এসব তুমি কি বলছো আম্মু? তোমরা কাকে খুন করেছো? তোকে পরে সব বুঝিয়ে বলবো, আপাতত চুপ থাকতো। ছায়ামূর্তি বলে, আজ আমি নিজের মৃত্যুর প্রতিশোধ নেব, তোদের দুজনের ঘাড় মটকে দেব। আমেনা ভয়ে ছায়ামূর্তির পায়ের কাছে বসে পড়ে, মিনতি করে বলে, এমন করো না, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ক্ষমা চেয়ে আর কি হবে? আপনি কি পারবেন আমার জীবন ফিরিয়ে দিতে? তুমি যা চাও তাই করব, শুধু আমাদের ছেড়ে দাও। বেশ, তাহলে পুলিশের কাছে গিয়ে নিজেদের সব দোষ স্বীকার করে নিন। আচ্ছা, আমরা কালই পুলিশের কাছে গিয়ে সব স্বীকার করে নেব যে আমরাই তোমাকে খুন করেছি, আর তার প্রয়োজন হবে না, আমরা এসে গেছি। বলে কিছু পুলিশ সদস্য চলে আসে। তাদের সাথে আসে সাদিকও। সাদিক ঘৃণা ভরে বলে, ছি আম্মা, তোমার থেকে এমন আশা করিনি। কি দোষ করেছিল প্রেরণা? কেন তুমি ওকে খুন করেছিলে? ছায়ামূর্তি নিজের আসল চেহারায় আসে। সে আসলে পুতুল, যে নিজের মাকে ন্যায় বিচার পাইয়ে দিতে এই সাজে সেজেছিল। পুতুল সবার সামনে কান্নায় ভেঙে পড়ে, বলে, তোমাদের প্রতিহিংসার জন্যই আমায় মাহীনা বড় হয়ে উঠতে হয়েছে। তোমাদের আমি ঘৃণা করি, তবে আমি জানি আমার মা যেখানেই থাকুক আজ সে বড্ড খুশি হবে তোমাদের এই পরিণাম দেখে। পুলিশ আমেনা আর ময়নাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। পুতুল সাদিককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মিলিয়ে সে পুতুলকে জড়িয়ে ধরে বলে, তুমি কেঁদো না আপু, আমিও আমার আম্মুকে কখনো ক্ষমা করব না। তোমাকে আমি যতই অপছন্দ করি না কেন, আমার আম্মুর এই চরম কৃতকাজ আমি সমর্থন করি না। সে শাস্তি ডিজার্ভ করে। পুতুল মিলিকে জড়িয়ে বাচ্চাদের মতো কাঁদতে থাকে। আজ সকলেই যেন তার কান্না থামাতে ব্যর্থ। এক মাহারা মেয়ের আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারিদিকের পরিবেশ। এই পরিস্থিতিতে হয়তো সান্ত্বনাও কাজ করে না, কাজ করে শুধু আবেগ, আবেগ আর আবেগ। সব শেষে পুতুল নিজের মায়ের ছবির সামনে গিয়ে দাঁড়ায়। নিজের চোখের জল মুছে সামান্য হাসার চেষ্টা করে বলে, তুমি শান্তি পেয়েছো তো মা? তোমার দোষীদের আইন শাস্তি দেবে। দেখবে আমি ওদের ফাঁসিতে ঝুলিয়ে তারপর শান্তিতে নিঃশ্বাস নেব। তুমি ওপার থেকে আমার জন্য দোয়া করো, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। আমি তোমার মেয়ে, আমি আমার মায়ের মেয়ে। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।